প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ভ্রমণে আপনাদের স্বাগতম। আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে যাচ্ছি 12:30 ফ্লাইটে কলম্বোতে। তো শ্রীলঙ্কা ট্যুরে আপনাদের স্বাগতম, আমাদের সাথে থাকার জন্য। আমরা চট্টগ্রাম থেকে তুনা নিশিতা ট্রেনে করে আসি, ঢাকায় এসে পৌঁছাই 5:30টার দিকে। তো ওখান থেকে আমরা একটা মাইক্রো ভাড়া করি। তো মাইক্রোটা নিয়েছিল 1,500 টাকার মতো। তো ওখান থেকে আমাদেরকে এয়ারপোর্ট পৌঁছায় দেয়। আমরা রাস্তা ফাঁকা ছিল, আধা ঘন্টার মধ্যেই চলে আসি। এখানে এসে পৌঁছায় প্রায় 6:30টার দিকে। তো 10টা আমাদের ইমিগ্রেশন শুরু হয়। তো এটা যেহেতু অনঅ্যারাইভেল ছিল, এই জন্যে আমরা শুধু 24 ঘন্টা আগে ইটিএ করে যাক। আমরা এখন আছি ক্যান্ডিতে। কলম্বো থেকে ক্যান্ডি যাওয়া পর্যন্ত ভিডিওটা আমার চ্যানেলে অন্য ভিডিওতে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ইমিগ্রেশনে তো ভিডিও করতে দেয় না, আর খুব একটা ঝুঁকি ঝামেলা পোহাতেও হয়নি আমাদেরকে। আমরা জাস্ট পাসপোর্টটা দিলাম, আমাদের রিটার্ন টিকিট, হোটেল বুকিং, আমার হাজব্যান্ডের এনওসি দেখলো, এইটুকুই। তারপর তো চলে আসলাম। তো একদমই রাত হয়ে গিয়েছিল ক্যান্ডি আসতে আসতে, এই জন্যে ক্যান্ডিতে ভিডিও করা হয়নি ওরকম। তো সকাল থেকে শুরু হলো আমাদের জার্নি। তো এখন এটা হচ্ছে ক্যান্ডি লেক। তো মানে ক্যান্ডির সকালে চলে আসছি ক্যান্ডি লেকে। রাতের বেলা কিছুক্ষণ দেখেছিলাম, কিন্তু দিনের আলোতে দেখা সৌন্দর্যটা আসলেই আলাদা। খুবই চমৎকার একটা লেক। এই লেকটা কিন্তু কৃত্রিম লেক, এটা সংরক্ষিত একটা হ্রদ। এখানে মাছ মারা যায় না, সবাই দেখে উপভোগ করতে পারে। আর এখানে তো একটা বৌদ্ধের দাঁতের মন্দির আছে, চাইলে আপনারা ওখানেও ঘুরতে যেতে পারবেন। তো এটা বিশাল বড় লেক। আমরা সাইড দিয়ে গাড়ি দিয়ে অনেকক্ষণ ঘুরেছি। এই জায়গাটাতে মানুষজন একটু কম, এই জন্যে এই পাশটাতে একটু দাঁড়িয়েছি। আর চমৎকার বাতাস, এই সময় একটু গরমও ছিল, এই বাতাসটা খুবই ভালো লাগছে। তাছাড়া এখানে ইচ্ছা করছে অনেকক্ষণ বসে থাকতে, কিন্তু কিছু করার নাই, কারণ সাইট সিইং করতে করতে আমরা আজকে চলে যাব নোয়ারিলিয়াতে। এই জন্যে খুব একটা তাড়া আছে, আমাদের বসা যাবে না। আর আমাদের সকালে খুব বেশি কিছু খাওয়া হয়নি, কিছু বিস্কিট এগুলো খেয়েছিলাম, এই জন্যে আমরা একটু আর্লি লাঞ্চ করে নিব। এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে, গিয়ে কিছু একটা খেয়ে নিব। এই জন্যে আমার হাজব্যান্ড চিন্তা করছে কোথায় যাবে। ড্রাইভার সাহেবকে বলছে আমাদেরকে একটা কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তো আমাদের আসলে যেতে ইচ্ছা করছে না, বারবার ইচ্ছা করছে এখানে আর একটু থাকি। মানে এত সুন্দর বাতাস। আর এই ক্যান্ডি লেকের বাড়ি দিয়ে অনেকগুলো হোটেল আছে, খুব সুন্দর সুন্দর কিছু হোটেল। যারা এই হোটেলগুলোতে থাকে তারা তো হোটেল থেকে নেমেই এই চমৎকার সুন্দর আবহাওয়াটা দেখতে পায়। তো রাস্তায় যাওয়ার সময় আমরা আরেকটা সুন্দর জায়গা দেখি। এই জায়গাটা হচ্ছে একদম অনেক উঁচুতে, এখান থেকে মোটামুটি ক্যান্ডি শহরের ভিউটা অনেক ভালো দেখা যায়। আর পাশে একটা চমৎকার সুন্দর জিনিস আছে, সেটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে বিশাল আকৃতির একটা বৌদ্ধ শ্রী মহাবৌদ্ধ বিহারটা হচ্ছে পাশেই। আর বৌদ্ধ বিহারের পাশেই হচ্ছে এই ভিউটা। এই যে এই জায়গাটাতে আমাদেরকে গাড়ি পার্ক করতে হবে, মানে পার্ক করা আছে অলরেডি। ওই যে বুদ্ধের গেটের মাথাটা দেখা যাচ্ছে, এটা গৌতম বুদ্ধের একটা বিশাল মূর্তি। বলতে গেলে মানে শ্রীলঙ্কাতে যে কয়টা বড় মূর্তি আছে তার মধ্যে এটা একটা বিশাল বড়। তো আশপাশের ভিউটাও এত সুন্দর, এখান থেকে ক্যান্ডি শহরটা খুব ভালো দেখা যায়। জন্য আমরা কিছুক্ষণ ভিডিও করছি, কিছু ছবিও নিয়েছি। আসলে এটা এত সুন্দর, আমার এই ছোট্ট ক্যামেরাতে আসলে ধারণ করা যাচ্ছে না এটা সৌন্দর্য। আর এটা যে এখানে কিচিরমিচির কিছু পাখির ডাক আছে, ঠান্ডা বাতাস, এটা আসলে নিজের মানে দাঁড়িয়ে থেকে ফিল না করলে আসলে বলা যাচ্ছে না। তো আমরা এয়ারপোর্ট থেকে গাড়ি করে আসি, তখন পড়েছিল 21,000 টাকা, আর এখন পড়বে আমাদের 25,000 টাকা। এটাতে আমাদেরকে সারাদিন ঘোরাবে এবং নোয়ারিলিয়া পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবে। তো এইটা হচ্ছে এই মহাবৌদ্ধ বিহারের গেট। এই সিঁড়িটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তো ভিতরে প্রবেশ করলে জুতা রেখে যেতে হয়, এই জন্য আমরা আসলে ভিতরে যাইনি, বাইরে থেকে দেখছি। আর আমাদের একটু তাড়াও ছিল, কারণ আমরা খাবো, ক্ষুধা লেগেছে সবারই। তো এই জন্যে বাইরে থেকে আমরা কিছু পিকচার তুলি, কিছুক্ষণ ভিডিও করি। আর বাইরের ভিউটাও অসম্ভব সুন্দর। এই যে আগে আমরা ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম সামনে, ওখানে
ছিলাম। আর পাশে একটা ডাবের দোকান আছে, কেউ চাইলে ওখান থেকে ডাব, ড্রিঙ্কস বা পূজা সরঞ্জাম কালেক্ট করতে পারে। যাকে আমরা চলে এসেছি খাওয়ার জন্যে। এটাও একটা হোটেল এবং রেস্টুরেন্ট, কেউ চাইলে এখানে ঘুমাতেও পারবে আবার খেতেও পারবে, মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর কি। বাইরের ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে বাইরের দিকের রেস্টুরেন্ট, বাট আমরা খাবো এখানে একটা বুফে রেস্টুরেন্ট আছে বিশাল বড়, পার পারসন 1000 টাকা করে। আর আইটেমও আছে 20 থেকে 30টা, এরকম অনেকগুলো ডেজার্ট। তো আমরা ওখানেই খেতে নিয়ে যাচ্ছি। আর এটার কথা আমাদেরকে বলে ড্রাইভার সাহেব, এটা কিন্তু হোটেলের রিসিপশন, আর এটার নাম হচ্ছে রয়্যাল রেস্ট হাউস। এটা হচ্ছে রিসিপশন, আর রিসিপশনের এই পাশটাও কিন্তু সুন্দর অনেক। এই যে আমরা লিফটে করে এইটা যে রেস্টুরেন্ট আছে সেখানে যাব, ওখানে গিয়ে খাবো। আর এটা দেখায় দেয় আমাদের ড্রাইভার সাহেবই, উনি আমাদেরকে এখানে নিয়ে আসে। এখানে আমরা যখন খাই, খাবার অর্ডার করি, অর্ডার তো না, আমরা পে করে তারপরে খেতে বসি। আমরা তো খাচ্ছিলাম, তখন ড্রাইভার সাহেবকে আমাদের সাথে খেতে বললাম। তো উনি অল্প পরিমাণে নিচ্ছে, তো আমি বললাম আপনি বেশি করে নেন, এটা তো বুফে। তখন উনি বললো যে না, আমার খাবার তো ফ্রি। মানে এই যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের সাথে বা হোটেলের সাথে ড্রাইভারদের কন্ট্রাক্ট থাকে। ড্রাইভার এখানে যদি আমাদের মতো এরকম কাস্টমার নিয়ে আসতে পারে তাহলে, বা ক্লায়েন্ট নিয়ে আসতে পারে, তাদের খাবারটা ফ্রি। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে একজন সিঙ্গার আছে, সিঙ্গার কী যেন শ্রীলঙ্কান ভাষায় গান গায়, কুটকুট করে করে একটা কী যেন বাজায়। ওদের কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো কান ঝালাফালা করে ফেলতেছে, এই অবস্থা আর কি। যাকে এই রেস্টুরেন্টটাতে আমরা খাওয়া দাওয়া করি। আসলে অনেক টায়ার্ড ছিলাম তখন, আর খাওয়ার ভিডিও করতে ইচ্ছা করে নাই, এই জন্যে খেয়ে দিয়ে নিচে নেমে গেছি। এই জায়গাটা অসম্ভব সুন্দর, রিসেপশনের পাশে। তো এখানে আরেকটু ভিডিও করছি, আর তার ফাঁকে কয়েকটা ছবিও তুলে নিলাম। এটা হচ্ছে তাসিন, আর এই ট্যুরে ছিলাম আমরা 5 জন, আম্মু, জাহিদ, রনি, তাসিন আর আমি। তো আমাদের 5 জনের টিকিট ভাড়া পড়েছিল পার পারসন 32,000 করে, 64,000 টাকা। আর আমরা ইয়ার টিকিট করেছিলাম যাওয়ার 1 মাস আগে। যদি আপনারা আগে করেন তাহলে হয়তো বা আর একটু বেশি পড়বে, আবার অনেক দিন আগে যদি করেন থাকেন, মানে 2 মাস 3 মাস আগে, তাহলে আর একটু কম পড়তে পারে। আর একদম যাওয়ার আগ দিয়ে করলে কিন্তু খরচ আরও বেশি হবে। এই জন্য টিকিট প্রাইসটা আসলে একটু উঠানামা করে। তবে আপনারা চেষ্টা করবেন যতটা সময় আগে যাওয়ার, অনারেবল হলেও আপনারা চেষ্টা করবেন টিকিটটা আগে করার জন্যে। এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে, আর এই যে ট্রলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে লাগেজ নিয়ে যায়। ঠিক এখানে ঘোরাঘুরি শেষ, এবার আমরা আবার বাইরে বের হয়ে যাব, দেখি কোথায় নিয়ে যায় ড্রাইভার সাহেব আমাদেরকে। তো ক্যান্ডিতে রাতে এসে থাকি আমরা এমিলিয়া নামে একটা হোটেলে। ওটা হোমস্টে টাইপের ছিল। আর আমরা 3টা রুম নিয়েছিলাম, আম্মু এক রুমে, রনি এক রুমে, আমি আর আমার হাজব্যান্ড এক রুমে। তো 3টা রুমের ভাড়া পড়েছিল আমাদের 5000 করে, তো মানে 15,000 টাকার মতো পড়েছিল। পাশে একটা টি ফ্যাক্টরি আছে, চাইলে আমরা ঘুরতে পারতাম, বাট আমরা যাইনি। এটা হচ্ছে আরেকটা টি ফ্যাক্টরির ক্যান্টিন বলা যায়। এতক্ষণ আমরা টি ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম কীভাবে চা বানায়, প্যাকেট করে, এগুলো সব দেখলাম। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে কিন্তু ফ্রি চা খাওয়ায়। এটা আমার ছেলে ভিডিওর মধ্যে একদম ভিতরে প্রবেশ করে যাচ্ছে। আর এটার নাম হচ্ছে গ্ল্যানজুন টি ফ্যাক্টরি অ্যান্ড টি সেন্টার। এখানে ওদের গার্ডেন আছে, ওদের নিজস্ব ফ্যাক্টরি আছে, ওরা দেশের বাইরে অনেক চাও রপ্তানি করে থাকে। আর এখানে আমাদেরকে ফ্রি চা খাওয়ানো হলো। চা খেয়ে আমরা আরেকটা সুন্দর সাইট সিন দেখতে চলে আসলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ, আর এটা তো আরও সুন্দর। এটা যাওয়ার সময় আমরা গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দেখি, এটা একটা ব্রিজের উপর থেকে এই ঝর্ণাটা দেখতে হয়। এরপরই আছে একটা সুন্দর টানেল, ওই যে ওই পাশে একটা টানেল আছে। এই ঝর্ণার ভিউটা দেখতে দেখতে আমরা চলে যাব এখন। এতক্ষণ আমরা ঝর্ণাটার পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি। আর এই যে টানেলটা, এটা হচ্ছে কেন্ডি থেকে নোয়ারেলিয়া যাওয়ার মাঝখানে এই টানেলটা পড়ে, একদম ছোট্ট সুড়ঙ্গের মতো, খুব সুন্দর সুড়ঙ্গটা।
কিছুটা ভৌতিক বাট রোমাঞ্চকর লাগছিল আমাদের এই জার্নিটা। কারণ বাংলাদেশে তো আমরা এরকম টানেল খুব একটা পাই না, তাই এই পাহাড়ের রাস্তাগুলো টানেলগুলো আমাদের খুবই ভালো লাগছিল। এই যে একটু একটু পিছন থেকে দেখাচ্ছি টানেলটা। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে আলো চলে আসবে, হঠাৎ করে দেখলে একটু ভৌতিকই লাগে। এই যে রাস্তাটা, ভিতরে লাইটিংটা সুন্দর, এই যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা চলে এসেছে। রাস্তাগুলো অনেক সুন্দর, শ্রীলঙ্কার রাস্তা একটা পাতাও পড়ে থাকে না, রাস্তায় এত ক্লিন আর এত স্মুথ। বাংলাদেশে এইটুক জার্নি করলে আমাদের হাড্ডি সব নড়ে যেত, বাট আমরা তো 2-3 দিন ধরে জার্নি করেই যাচ্ছি, কিন্তু আমাদের আসলে সেই পরিমাণ কষ্টই হচ্ছে না। যাক, আমরা নোয়ারিলিয়াতে রাতে এসে পৌঁছাই, রাতে পর্যন্ত বৃষ্টি ছিল, তখন আর ভিডিও করতে ইচ্ছে করে নেই। এইটার নাম হচ্ছে লোটাস স্টে, এটা একটা কন্টেনার হাউস। নোয়ারিলিয়াতে যে পুরনো রেল স্টেশন আছে, নানুয়াই রেলওয়ে স্টেশন, নানুয়াই রেলওয়ে স্টেশন থেকে এটা ঠিক 5 মিনিটের দূরত্ব। আমরা এখান থেকে ব্যাগেজ নিয়ে হেঁটেই যেতে পারবো, এরকম আর কি একটা ডিস্টেন্স। এই হচ্ছে হোটেলটা, এটা কিন্তু কন্টেনার হাউস। তো ওখানে আমরা 2টা রুম নিয়েছিলাম, আর 2টা রুমের প্রাইস পড়েছিল 10,000 করে, 20,000। তবে রুমটার সাথে এবারে 2টা রুমের সাথে অ্যাটাচ ছিল কিচেন, ড্রয়িং, মানে একটা রুম হচ্ছে একটা ছোট্ট ফ্ল্যাটের মতো এরকম আর কি। সামনে বিশাল বারান্দা। তো একটা রুমের মধ্যে আপনারা চাইলে 4 থেকে 5 জন 6 জনও থাকতে পারবে, এত বড় আর কি। তো আমরা 2 জন করেই ছিলাম। এই পাশে একটা ছোট্ট ঝিরির মতো আছে, ঝিরঝির করে পানি বয় এখান দিয়ে, নিচে ঝিরিটা, আর উপরের ভিউটাও তো অনেক সুন্দর। নোয়ার এরিয়াটা একটু একটু কী বলবো, গ্রামীণ এরিয়া, যেমন কলম্বো যেমন শহর, এইখানে একটু পাহাড়টার বেশি। তো নোয়ারিলিয়া শহরেও থাকতে পারতাম, কিন্তু শহর থেকে হয়েছে কি রেল স্টেশনটা অনেক দূরে, তো এত জার্নি করে আর দূরে থাকতে ইচ্ছে করিনি। কারণ রেল স্টেশনের কাছে থাকলে সুবিধা, কারণ আমরা এই রেলওয়ে স্টেশন দিয়ে কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব এল্লার উদ্দেশ্যে। হেল্লাতে যাব এই চমৎকার সুন্দর ভিউ দেখতে দেখতে। তো আমাদের অনলাইনে টিকিট করার কথা ছিল, কিন্তু অনলাইনে টিকিট আমরা পাইনি। ক্যান্ডিতেও টিকিট করতে চেয়েছিলাম, কিন্তু ক্যান্ডিতেও টিকিট ছিল না। এখানে টিকিট করে সিস্টেমটা হচ্ছে, আপনি যদি সিটে বসতে চান তাহলে এটা অনলাইনে করে ফেলতে হবে আগে। আর স্ট্যান্ডিং টিকিট সবগুলো, যদি কোনো কারণে সিট থাকে বসবেন, না হয় দাঁড়িয়ে থেকে থেকে আপনাকে জার্নিটা করতে হবে। তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বসে আছি, কিছুক্ষণের মধ্যে বের হব। আর নিচে একটা সুন্দর দোকান আছে রেস্টুরেন্টের মতো, ওখান থেকে সকালবেলা আমরা পরোটা, ভাজি, ডিম, ডাল এগুলো সব নিয়ে আসি। এখানে যেতে অনেক ডাইনিং আছে সুন্দর, চা করা যেত, ওখানে চা করে খাই ব্রেকফাস্ট করে। যাক, আমরা ট্রেনে করে চলে আসছি এল্লাতে। মাঝখানে ট্রেনের স্টেশনের ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য ভিডিওতে চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের যে রিসোর্টটা ছিল ব্রডভিউ রিসোর্টের ঠিক উপরের এই জায়গাটা। এখানে আরও অনেক অনেক রিসোর্ট হচ্ছে, যে এইগুলো হচ্ছে রিসোর্ট। তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটছি, একদমই বিকেল হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি দেখাবো আপনাদেরকে আমাদের রিসোর্টটা। আর আমাদের রিসোর্টটার ভাড়া পড়েছিল প্রতিটা রুম 8,000 টাকার মতো করে। আমরা 3টা রুম নিয়েছিলাম। আমাদের ইচ্ছে ছিল রাভানাতে থাকা, রাভানা রেঞ্জে, কিন্তু এগুলো তো ওইটার প্রাইসও বেশি, তার উপর আমরা রুমও পাইনি। এটা হচ্ছে রাতের বেলার আকাশ, আমি দেখানোর চেষ্টা করছি চাঁদটা, চাঁদের আলোটা এত সুন্দর একটা চাঁদ। আমি নিচ থেকে দেখালাম যে কতটা ঘুটঘুটে অন্ধকার আর চাঁদটা কত সুন্দর। আর আমার বারান্দাটাও দেখাবো রাতের বেলা, আমার রিসোর্টের বারান্দা। এটা হচ্ছে রিসোর্টের ডাইনিং। এই যে এটা হচ্ছে আমার রুমে যাওয়ার একটা সিঁড়ি, আর এর নিচে হচ্ছে গ্যারেজ। আর এই রাস্তাটাতেই কিন্তু আমরা দিনের বেলা হেঁটেছিলাম, আপনাদেরকে ভিডিও দেখিয়েছি। এখন আমি রাতের একটু ভিউটা দেখাবো, তার কিছু ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে আবার আপনাদেরকে দেখাবো দিনের বেলার ভিউ। তো এখানে আমাদেরকে সকালবেলা ব্রেকফাস্টটা ফ্রি দেওয়া হয়, কিন্তু দুপুরে আর রাতে আমরা অর্ডার দিই খাবার। তো ওরা আমাদেরকে খাবার প্রোভাইড করে, তো ওভাবে আমাদেরকে পে করে দিতে হয়। তো খাওয়ার খরচ আমাদের খুব একটা বেশি হয় না, আমরা 2,000-2,500-এর মধ্যেই সবাই খেয়ে নিতে পারি। আর ওদের রান্নাও খুব টেস্টি,
মানে বাংলাদেশে রান্নার মতো ওরকম স্মেল না, কারণ ওরা যেহেতু নারকেল তেল ইউজ করে আরও ডিফারেন্ট মশলা ইউজ করে, এই জন্যে মানে স্মেলটা একটু ডিফারেন্ট হয়, বাট খাবারটা ভালোই ছিল। আর ব্রেকফাস্টে ওরা দিত রুটি, বাটার, ফ্রুটস, জুস থাকতো, চা কফি সবই থাকতো। কিন্তু ওখানে একটা রুটি দিয়েছিল, বাটার নান। প্রথমে তো না, তারপরে বুঝি না ওটা কী জিনিস, তারপরে দেখি কি ওইটার ভিতরে রুটি টাইপের, মানে একটা বড় রুটির ভিতরে নারকেল দিয়ে চাপটির মতো বানিয়ে ওটা ছেঁকে দিয়েছে, মানে তা টেনে ছিটতে পারি না, এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তবে প্রবলেম নেই, ওরা ব্রেকফাস্টে অনেক কিছু দেয়। একটা ওই যে আমাদের পাটিসাপটা পিঠার মতো একটা রুটি দেয় ওরা, তো ওই রুটিটা আমরা খেয়েছিলাম আর কি। দেখ সকাল হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার রুম, মানে বিছানা একদমই এলোমেলো। এই যে এইখান থেকে আমি আপনাদেরকে রাতের ভিডিওটা দেখিয়েছিলাম, এইখানে চাঁদটা ছিল, আর চাঁদের বদলে এখন আছে আকাশে সূর্য। আমরা এখন রেডি হব ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। ওই যে ছোটো ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডাইনিং। তবে যেটা হচ্ছে তাসিনের রাতে একটু জোর ছিল, কারণ সে জার্নি করায় ভীষণ টায়ার্ড ছিল। তো এখন সে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই হোটেলের গ্যারেজ, যে রাতের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ভিউটা আমি ওই যে ওই রাস্তাটা ধরে সামনে গিয়ে আমরা এর আগের দিন সন্ধ্যাবেলা হেঁটেছিলাম। যে এখানে হচ্ছে আমাদের 2টা রুম, আর একটা রুম হচ্ছে নিচে আমাদের। তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ডাইনিংটা দেখাবো। যে এটা হচ্ছে আম্মুর রুম। আমরা আসলে ঘুম থেকে মাত্র উঠলাম, তো এই জন্য বিছানাপত্র ভীষণই এলোমেলো। ওই পাশে একটা বারান্দা আছে, 2টা বারান্দা, এই পাশে একটা ওই পাশে একটা। তো আমরা সামান নিয়েছিলাম, সামান নিয়ে ড্রেসগুলো বারান্দায় ঝুলিয়ে রেখেছি, কারণ যেহেতু 1 সপ্তাহ মতো থাকবো, 2-1টা ড্রেস ওয়াশ না করলে সব ড্রেস নোংরা হয়ে যায়। আর জার্নি যেহেতু করি, সব ড্রেসই নোংরা হয়ে যায়। এই যে এই পাশের ভিউটা অনেক সুন্দর, হচ্ছে একটা রুমের সাথে বড় একটা করিডোর, এই পাশে একটা ছোট বারান্দা। তো আপনারা যদি এলাতে চান, এই হোটেলটা ট্রাই করতে পারেন, অসম্ভব ভালো। আর ওদের বিহেভিয়ার অনেক ভালো। কিন্তু এই হোটেলের একটু প্রবলেম হচ্ছে, মানে শহর থেকে একটু ভিতরে বললে যাবে না, মানে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে, যে অনেকটা উঁচু পাহাড়ে। এই জন্যে হয় কি, মানে আপনি যে টুকটুক দিয়ে উঠতে পারবেন না। আপনারা যদি এখানে উঠতে চান, তাহলে আপনাদেরকে মাইক্রো দিয়ে ওঠা নামা করা লাগবে। তো এই কাজটা এই হোটেলের যে কর্তৃপক্ষ আছে ওনারাই করে দেয়। আমাদেরকে কিন্তু ওনারা নিয়ে এসেছে। আমরা টুকটুক দিয়ে মেইন রোড পর্যন্ত আসি, তো মাইক্রো করে আমাদেরকে এখানে নিয়ে আসে। তো আরেকটা রাস্তা আছে খাড়া একদম, মানে পাহাড় থেকে হেঁটে নামতে হয়, ওখানে কোনো রকম গাড়ি যায় না। তো আপনি যদি শর্টকাটে নামতে চান, এই হোটেলের পিছন দিকে একটা রাস্তা আছে ডাইনিংয়ের দিকে, পরে আমি আপনাদেরকে দেখাবো। একটু পরে আমরা খেতে যাব ওখানে। এই ফাঁকে হোটেলের ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি। এখানে না পাখি আছে, কাঠবিড়ালি আছে, বানর আছে। আমরা যখন রাতে খেয়েছিলাম এর আগের দিন, তখন দেখি পাশে বানর ঘুরে বেড়াচ্ছে। এটা ওপেন ডাইনিং, এই ডাইনিংয়ে নেট দিয়ে রেখেছে, না হয় বানর এসে থালা বাসন টানাটানি করে, এই জন্যে। আর এখানে বাতাসটা এত স্নিগ্ধ, অক্সিজেন নিলে মনে হয় যে একদম প্রাণটা জুড়িয়ে যায়, এই অবস্থা। আর সকালে চকচকে রোদ, আমাদের টাওয়েলগুলো একটু শুকাতে দিয়েছি রোদে, না কিছুক্ষণ পরে আবার বাইরে যাবো, ড্রেসগুলো সব ভিতরে রেখে এই জন্য একটু শুকিয়ে নিচ্ছি। তো এই যে চলে এসছি আমরা খাওয়ার জন্যে ডাইনিংয়ে। এটা হচ্ছে সেই ডাইনিং, কিন্তু আমরা বসে আছি খাওয়ার জন্যে। ওদের কিচেনটা হচ্ছে এই ডাইনিংয়ের অপোজিটে। এই যে এটা হচ্ছে ওদের কিচেন। এখানে কিন্তু কাপড় চোপড় ওয়াশ করে, আপনি যদি কাপড় চোপড় ওয়াশ করতে চান, তাহলে ওদেরকে দিলে এখানে ওয়াশ করে একদম আয়রন করে দিয়ে দেবে ওরা। এই যে একটা রাস্তার কথা বলেছিল, এই সেই শর্টকাট রাস্তা, এই রাস্তাটা দিয়ে একদমই আপনি মেন রোডে চলে যেতে পারবেন, নিচে একদম নিচ পর্যন্ত যায়। কিন্তু রাস্তাটা এত খাড়া, একদিন উঠেছিলাম, মানে পুরো পা ধরে গেছে এই অবস্থা আর কি। তবে এখানে কিন্তু অ্যাভোকাডো গাছ আছে, আমি কখনো অ্যাভোকাডো গাছ দেখিনি। ওরা গাছ থেকে অ্যাভোকাডো পেরে তারপরে খেতে দেয়। জিনিসটা খুব মজার ছিল এক্সপিরিয়েন্সটা। একটা ছোট ছেলে আছে, ওদের গাছ থেকে ফ্রুটস পেরে দেয়, যেটা আসলে অনেক মজার। মানে গাছ থেকে ফ্রুটস পেরে ওরা দেয়। ওই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন ডান দিকে, ওইটাতেই আমরা ছিলাম রাতে। নিচেও আরও 2-3টা রুম আছে, যে এইটা দিয়ে নিচে নামা যায়, ওখানে 2টা রুম আছে, ওখানেও আমাদের একটা রুম আছে। মানে আমরা তো 3টা রুম নিয়েছি, উপরে 2টা, নিচে একটা।
এই হচ্ছে টোটাল আমাদের 3টা রুম। এই পাশটা হচ্ছে ডাইনিং, তারপরে কিচেন ওদের, আর কাপড় ওয়াশ করার লন্ড্রি। আর নিচে 2টা রুম, একটা রুমে ছিল আমার দেবর আর আরেকটা রুমে একজন রাশিয়ান 1 মাস ধরে আছে। ফরেনাররা মনে হয় এখানে কোনো কাজ করে, কারণ এখানে এত বেশি ইউরোপিয়ান। আপনি শ্রীলঙ্কায় ঘুরলে বুঝতে পারবেন না এটা কি ইউরোপ না শ্রীলঙ্কা, এশিয়ান কোনো কান্ট্রি। যাক, আমরা রেডি হয়ে কিছুক্ষণের মধ্যে বাইরে যাব। আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। ঘোরাঘুরি করে আমরা এখন রাভানার দিকে যাব। না, রাভানা যে পার্ক আছে, ঠিক পার্ক না, যে অ্যামিউজমেন্ট পার্ক বলে আর কি, রাভানা ফ্লাইং, রাভানা সুইং, ওই জায়গাটাতে যাব। এই জন্য অনেক বেশি এক্সাইটেড। যাওয়ার একদম একটু সিঁড়িটা দেখায় নিয়েছি আপনাদেরকে। এই যে বলেছিলাম একটা খাড়া সিঁড়ি, এই যে এই খাড়া সিঁড়িটা দিয়ে নামতে হয় একদমই নিচের দিকে। তবে এখানে কয়েকদিন থাকলে ওজন আমার এমনিতেই কমে যেত, কারণ এত বেশি খাড়া সিঁড়িটা ছিল। দিনের বেলা রোদ থাকলো, রাত্রে কিন্তু অসম্ভব ঠান্ডা। রাতে যখন খেতে আসি মোটামুটি আমার হাঁচি আসতেছিল খালি এই মানে ঠান্ডার চোটে। মানে মনে হয় কি হিমালয় থেকে মনে হয় বাতাস আসতেছে। নেপাল যখন ছিলাম যেরকম ঠান্ডা লাগছিল, নাগরকোটে ঠিক এইরকমই লাগছিল আমার, এত বেশি ঠান্ডা। কারণ আমার নেপালের ফিল পাচ্ছিলাম এখানে রাতের বেলা হাঁটাহাঁটি করে। এই রাস্তাটা একদম নিচে নেমে গিয়েছে। এখানেও রিসোর্ট আছে পাশে আরেকটা। এই পাশের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর, একদম পাহাড় দেখা যায়। পাশ দিয়ে ফুল গাছ লাগানো আছে। আর আমার ডান দিকে যে বড় গাছগুলো, ওই পাশে হচ্ছে এভোকাডো গাছটা। এই যে এখানে আমাদের একটা রুম আছে। আমরা বারান্দাতে অনেকক্ষণ বসেছিলাম। এই যে এইটা সেই রুম। এই যে এই বারান্দাটাও অনেক সুন্দর। এখানে উপরে একটা বারান্দা, নিচে একটা বারান্দা, 2টা রুম। তো আমরা অর্ধেক রাত পর্যন্ত এই রুমে থাকি, আর অর্ধেক রাত ছিলাম আমাদের রুমে। এই পাশের ভিউটা এত ভালো লেগেছে আর নিজের রুমে যেতে ইচ্ছে করছিল না, এই জন্য এই রুমেই ছিলাম অনেকটা সময় ধরে। ওই পাশে কিন্তু আরও কিছু নতুন নতুন রিসোর্ট হচ্ছে। কিছুদিনের মধ্যে এই জায়গাটা আরও বেশি উন্নত হয়ে যাবে। এই যে ব্রড ভিউ, হোটেলের নামটা লেখা আছে এখানে। এটা হচ্ছে রাভানা রেঞ্জ। রাভানা রেঞ্জের সামনের জায়গাটা এটা। হ্যাঁ, এই যে জায়গাটা, এই যে সামনে একটা ছাউনির মতো, ওখানে হচ্ছে একটা সুইমিং পুল যেখানে সানবাথ করা যায়। সব ইউরোপিয়ানগুলো যায় ওখানে সানবাথ করার জন্যে। আর পাশে যে সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা দিয়ে রাভানা সুইংয়ে যেতে পারবেন আপনি। তারপর লিটল অ্যাডামস পিক যে পাহাড়টা আছে, ওই পাহাড়টাই হচ্ছে এটা, যে এখান দিয়ে সুইং করে। এই যে এই জায়গাটা হচ্ছে বলে রাভানা ফ্লাইং। একটা জায়ান্ট সুইং আছে এখানে, বাংলাদেশে এটাকে জায়ান্ট সুইং বলে, বাট ওখানে বলে রাভানা ফ্লাইং। ওই যে সুইমিং পুলটা, বেডগুলো দেখেছেন, ওই বেডগুলোতে ওরা সানবাথ করে। এটা হচ্ছে রাভানা সুইংয়ের চা বাগান। এই পাশটাতে চা বাগান, আর এই পাশটাতে হচ্ছে এখানে দোলনায় দুলে পাহাড়ের ঢালে ঢালে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে শ্রীলঙ্কাতে। এই পাশে হচ্ছে সুইং করে এখান থেকে আমরা পাহাড়ের ভিউ দেখছি আর মিষ্টি বাতাস খাচ্ছি, কারণ জায়গাটা অনেক ঠান্ডা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট